ওকে, তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা যতটুকু জানি, আমার মনে হয় সবাই জানেন যে আমাদের ম্যাথস এবং আইএসটির পরীক্ষাটা একযোগে অনুষ্ঠিত হয়। 15 দিনের মধ্যেই আসলে ইংলিশে 15 পাওয়াটা সম্ভব। তো আমরা সবার আগে দেখে নিব যে কোন কোন ক্যাটাগরি থেকে মূলত প্রশ্ন আসে ম্যাথস এবং আইএসটিতে। আচ্ছা, তো আমরা কোন কোন ক্যাটাগরি থেকে প্রশ্ন পাবো আমরা সেটা আগে একটু দেখব। এই 15 মার্কস ইংলিশে টোটাল মার্কস হচ্ছে কত? 15। ঠিক আছে, এই 15-15-র মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে যেগুলো থেকে কোয়েশ্চেন সব সময় আসে। এক নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ। এটার দুই ধরনের কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, হ্যাঁ, আর দুই নাম্বার হচ্ছে ইন্টারচেঞ্জ। দুই ধরনের কোয়েশ্চেন আসে। অনেকে এখন প্রশ্ন করতে পারে যে স্যার, এই ইন্টারচেঞ্জ এবং আইডেন্টিফিকেশন এই দুইটার আসলে ব্যাখ্যাটা কি? আইডেন্টিফিকেশন, ফর এক্সাম্পল আমরা যদি বলি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? সো ইফ আই জাস্ট গিভ অ্যান আন্ডারলাইন হিয়ার, এখানে এই ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ, তাই না? তো এই ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে। কি বসে? নাউন। তাহলে এখানে এটা কি? নাউন। আবার আমি যদি বলি ওয়াটার দ্য প্ল্যান্টস, তাহলে ওয়াটার হিয়ার ইজ এ ভার্ব, তাই না? সো হিয়ার ইজ এ ভার্ব and in this sentence water is a noun. So you have to identify whether the given participle speech is noun, adjective, verb or adverb or other participle speech. You know that there are 8 types of participle speech in English, so there will be an underline and you have to identify whether it is noun or adjective or adverb or verb. আমরা এটাকে বলেছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। সবাই মনে হয় বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, ছোট্ট আরেকটা উদাহরণ দিই। দেয়ার ইজ এ ইউনিটি ইন দ্য নেচার। হ্যাঁ, প্রকৃতিতে একটা মিল রয়েছে, তাল রয়েছে, তাই না? ইন দ্য নেচার। আমরা মোটামুটি আজকে দেখার চেষ্টা করব যে 15 মার্কস পাওয়ার জন্য আসলে আমার কি করার দরকার, ঠিক আছে? এবং আমরা যদি এতটুকু মোটামুটি একটু কেয়ারফুলি শুনি, তাহলে আমাদের ইংলিশে এই 15-র জন্য কোনো প্রবলেম ফেস করতে হবে না। ওকে, সো এখানে আমরা দিলাম ইউনিটি কোন পার্টস অফ স্পিচ? ইউনিটি। তো আমরা জানি যে এখানে ইউনিটি আর্টিকেলের পরে ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি যে নাউন, আমরা জানি নাউন বসানোর মোট 5টা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? 5টা। এক নম্বর হচ্ছে আর্টিকেলের পরে নাউন বসে বাবা, আর্টিকেলের পরে। 2 নাম্বার হচ্ছে প্রেপোজিশনের পরে। কার পরে? প্রেপোজিশনের পরে। 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে পজিটিভ কেজের পরে। কিসের পরে? পজিটিভ কেস, যেমন মাই, হিজ, আওয়ার, এগুলার পরে নাউন বসে। তাহলে আর্টিকেল গেল, প্রেপোজিশন গেল, পজিটিভ গেল। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে। সেন্টেন্সের শুরুতে, হ্যাঁ, সাবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট হিসেবে। ওকে, আচ্ছা, 5 নাম্বার হচ্ছে আইএনজি দিয়ে মাঝে মাঝে নাউন আমরা পাই, আইএনজি দিয়ে। কথা ক্লিয়ার? যেমন আমরা অনেক সময় বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আমরা কি বলি? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আমরা বলি লিসনিং ইজ বেটার দেন রিডিং। অর্থাৎ পড়ার চাইতে আমাদের কোনটা ভালো? হ্যাঁ, শ্রবণ করা ভালো। কারণ যে কোনো ভাষা আমরা যদি শিখতে চাই, তাহলে দ্য ফার্স্ট স্টেপ ইউ হ্যাভ টু ফলো দ্যাট ইউ হ্যাভ টু লিসন মোর অ্যান্ড মোর। কারণ আমরা ছোটবেলার গল্প বলি, ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, ছোটবেলায় কি আমরা জন্ম নেওয়ার পরেই কথা বলতে শিখেছি? আমরা অনেক প্রয়াস করে, অনেক চেষ্টা করে খালি মানুষের কথা একদম অ্যাটেন্টিভলি শুনেছি। সবাই ডাকছে বাবু, বাবু তাকাও তাকাও, মা ডাকছে, বাবু ডাকছে, সবার দিকে আমরা অপলক দৃষ্টিতে সবার কথা আমরা রিসিভ করেছি। কতদিন? ফর মোর দেন 1 ইয়ার। 1 বছরের বেশি সময় আমরা এটা রিসিভ করার পরে যায় লাস্টে আমরা বলেছি মাম্মা, বাবা। হ্যাঁ, এটা আমাদের শুরু হয়েছে। তাহলে আমরা কি এরকম 1 বছর কথা না বলে শুনতে পারবো কিনা? তো কথা না বলে যদি শুনতে পারি, তাহলে উইল বি এ ভেরি গুড লিসেনার। ইন দ্য লং রান উইল বি এ ভেরি গুড স্পিকার। কারণ স্পিকার হওয়ার জন্য আমরা অনেক সময় কি করি? বিভিন্ন স্পোকেন ইংলিশের কোর্স করি। বাট প্লিজ মাইন্ড ইট, কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স এফেক্টিভ হবে না যদি লিসনিং এর প্র্যাকটিস না করা হয়। সো ইউ হ্যাভ টু লিসন মোর অ্যান্ড মোর। বেশি বেশি লিসেন করতে হবে। তাই আমি যদি বলি লিসেনিং ইজ বেটার দেন রিডিং, এখানে লিসনিং কোন পার্টস অফ স্পিচ? আপনি বলবেন যে এটা একটা নাউন, কারণ এখানে আইএনজি যুক্ত আছে। শুধু আইএনজি যুক্ত থাকলে নাউন হয়, এটা কি সত্য? না, আইএনজি যুক্ত থাকলে অ্যাডজেক্টিভও হয়। যেমন আমি যদি বলি আই লাইক স্মাইলিং ফেস, আমি হাসি মাখা মুখ খুব পছন্দ করি, এখানে স্মাইলিংটা কিন্তু কি? অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন না। কি ফেস?
হ্যাঁ, স্মাইলিং, স্মাইলিং অবস্থা বুঝিয়েছে। তো অবস্থা বুঝালে আমরা সেটাকে কি বলি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম এই 5টা ক্ষেত্রে আমরা সাধারণত নাউন ব্যবহার করি। তাহলে 1 নাম্বার গেল আইডেন্টিফিকেশন। 2 নাম্বার যেটা সেটাকে বলা ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ মানে ফর এক্সাম্পল এখানে আমি ইউনিটি দিয়েছি, বলবে যে নিচের কোনটা অ্যাডজেক্টিভ, ইউনিটির অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ইউনাইটেড। ইউনাইটেড, এখানে একটা অপশনে ইউনাইটেড থাকবে, বাকি সব ভুয়া অপশন থাকবে। ভুয়া অপশনগুলো আমরা অ্যাভয়েড করব, আমরা যেটা কারেক্ট সেটার মধ্যে কি আমরা টিক চিহ্ন দিব না, আমরা বৃত্ত ভরাট করব, ঠিক আছে? এক। তারপরে ধরেন ফর এক্সাম্পল এভেইল, এটার অ্যাডজেক্টিভ কি? অ্যাভেইলেবল। হ্যাঁ, অ্যাভেইলেবল। আমরা যদি বলি এবল, এটার নাউন কি? অ্যাবিলিটি। হ্যাঁ, অ্যাবিলিটি। তারপরে ফর এক্সাম্পল আমরা যদি বলি এক্সামিনেশন, হ্যাঁ, এক্সামিনেশন, এটার ভার্ব কি? তখন আমরা বলবো এক্সামিন। হ্যাঁ, এক্সামিন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই যে যে শব্দগুলো নিচের কোনটা সঠিক পার্টস অফ স্পিচ বলে দিবে, 4টা অদ্ভুত অদ্ভুত অপশন থাকবে, 3টা, একটা কারেক্ট, সে কারেক্টটা আমার বৃত্ত ভরাট করতে হবে। তাহলে 1 নাম্বার দেখলাম আইডেন্টিফিকেশন, 2 নাম্বার আমরা দেখলাম আসবেই, গ্যারান্টেড। শিওর, হ্যাঁ অবশ্যই। তো আমরা একটু লিখে ফেলি বাবা, এইটা আসবেই, সোজা কথা। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে নাউন বসে, ঠিক আছে? আচ্ছা, আইএনজি যখন নাউন হিসাবে কাজ করে, আইএনজি কি হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে। আইএনজি কিন্তু নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু আইএনজিটা নাউন হিসাবে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু লিখে ফেলি। আর একটা জিনিস বাবা লেখি নাই, আমরা এইটা বাদ দিয়ে দিই, এটা এত ইম্পর্টেন্ট না, কারণ আমি 5টা বলেছি তো। এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। সবাই মনে রাখবেন, অ্যাডজেক্টিভের পরে কি বসে? কি নাম মা? খাদিজা। এখন আমি যদি বলি খাদিজা, খাদিজা, আমি জানি না বানানটা হয়েছে কিনা, কারণ অনেকে অনেক ভাবে লেখে, জেড আর জি, জে আর জি, কোনটা দেখা যাচ্ছে না? তাহলে সামনে চলে আসেন, সামনে এসে পড়েন। আচ্ছা, খাদিজা ইজ আ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, ম্যারিটোরিয়াস, ম্যারিটোরিয়াস স্টুডেন্ট। হ্যাঁ, এখানে দেখো সবাই, এই স্টুডেন্ট একটা নাউন, স্টুডেন্টটা কি? নাউন। তাহলে আমরা জানি যে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন। মনে থাকবে? তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে স্টুডেন্ট একটা নাউন, আর ম্যারিটোরিয়াস একটা অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি বাবা আ ভেরি ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, আমরা মনে রাখবো যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডজেক্টিভের আগে কে বসে? সবাই অ্যাডজেক্টিভের আগে বলে ইউ আর সো কিউট, বলে না ইউ আর সো কিউট। তাহলে এখানে কিউট তো আমরা জানি অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করছে সো, আই এম সো টায়ার্ড। হ্যাঁ, তাহলে অ্যাডভার্ব, টিসুয়াস, আই এম সো টায়ার্ড, ঠিক আছে? আমি অত্যন্ত টায়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখানে কি বলছি বাবা? খাদিজা ইজ এ ভেরি মেরিটোরিয়াস। তাহলে আমরা একটা জিনিস শিখে নিলাম, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, এবং নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, আবার অ্যাডভার্বকে মডিফাই করে আর্টিকেল। কি পাওয়ার! এই যে এ ভেরি নাইস স্টোরি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল। এই এই রুল ভুল করা যাবে না। তাহলে এখন অ্যাডভার্ব বাদ, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, অ্যাডজেক্টিভও বাদ, আর্টিকেলের পরে নাউন, ঠিক আছে? তাহলে এখন আমরা কি বলেছি? আর্টিকেলের পরে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, অ্যাডভার্ব কেটে দিলাম, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, এবার অ্যাডজেক্টিভ কেটে দিলাম, আর্টিকেলের পরে নাউন। তুমি মনে বুঝতে পারতেছো না, না? কষ্ট হচ্ছে। আচ্ছা, একটু লিখে নেই বোর্ডে, কি এখানে স্পেস? তাহলে আর্টিকেল, হ্যাঁ একটু লেখা নেয় ভালো, এটা খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে যদি আর্টিকেলের পরে অ্যাডভার্ব না থাকে, অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ না থাকলে নাউন, আর্টিকেলের পরে নাউন, ঠিক আছে? একটু তাড়াতাড়ি লিখে নেই। তাহলে আমরা দেখলাম এই ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকবে, একটা থাকবেই, মাস্ট, বলে দিলাম এটা থাকবেই। হ্যাঁ, ইউনিটি থেকে এইটা ইন্টারচেঞ্জ, এটা ইন্টারচেঞ্জ, একটা থেকে আরেকটা চেঞ্জ করলাম, ঠিক আছে? হ্যাঁ, তারপরে অ্যাভেইল, কোনো কিছু লুফে নেয়া, হ্যাঁ, অ্যাভেইলেবল, এবল, অ্যাবিলিটি,
এক্সামিন, এক্সামিনেশন, এক্সামিন, ঠিক আছে। আমি কয়েকটা কাল্পনিক উদাহরণ দিয়েছি, এইরকমই থাকবে, এইরকমই থাকবে। একটা চেঞ্জ, তিনটা রং থাকবে, একটা কারেক্ট থাকবে, আমরা ওইটাকে বৃত্ত ভরাট করে দেবো। তাহলে দুই টাইপের কোশ্চেন দেখলাম, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে কি ইন্টারচেঞ্জ। দুইটা গেল, আমরা সবাই একটু তুলে ফেলি তাহলে সুবিধা হবে। এটা প্রিপোজিশন, SITION, TION, গুড, ফাইন। আমরা কি এটা মুছে দিব? হ্যাঁ হ্যাঁ, ছবি ছবি ছবি, হ্যাঁ শিওর, এটাই ভালো। হ্যাঁ, লেটের চাইতে বলো, কারণ আমাদের সময়টাকে কাজে লাগাইতে হবে। হুম, তাহলে আমি খুব সুন্দর করে লিখবো, আমার লেখাটাও ভালো হয় না, অনেকে বুঝবেও না। হ্যাঁ, বোঝা যাক, আমরা সুন্দর করে লিখে তাহলে আমরা ছবিটা দিলে ভালো হবে। আছে না? আচ্ছা, ছবিটা তুলুক। ডাস্টার লাগ, ও পড়ে গেছে, পারবা উঠাইতে? না আমি উঠাই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা কে বলতে পারবো নাউন কার কার পরে বসে? হ্যাঁ, অ্যাডভার্ব নামা, অ্যাডজেক্টিভ আর আর্টিকেল আর আরেকটা প্রেপোজিশন আর পজিটিভ। ভেরি গুড। আর সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে মনে থাকবে পাঁচটা। জীবনের নাউন ভুল হবে না, এর বাইরে কোথাও নাউন বসে না। হ্যাঁ, এই পাঁচটা। এবার আমরা দেখি অ্যাডজেক্টিভ কার পরে কোথায় কোথায় বসে। চান্সে দেখে ফেলি, কারণ আমরা পরের আইটেমগুলো নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে? অ্যাডজেক্টিভ আমরা সবাই একটু, এখন লেখার দরকার নাই, বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ ছবি তো তুলবো। অ্যাডজেক্টিভ বসানোর নিয়ম, বসানোর নিয়ম। এক নাম্বার হচ্ছে অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্বের পর কি? অ্যাডজেক্টিভ। আমি আবারও বলি, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসে সব সময়। অ্যাডভার্বের পর কে বসে? অ্যাডজেক্টিভ বসে। দুই নাম্বার, লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ। কি ভার্ব? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখন লিঙ্কিং ভার্বগুলো কি আমরা একটু দেখাই দিই। যেমন আমরা যদি বলি হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, তাই না? এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি, বাবা এখানে ইজটা কি ধরনের ভার্ব? অনেকে বলে মেইন ভার্ব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাবা, এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যে যোগ করে তাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। কি বলি? লিঙ্কিং। এটা হচ্ছে কমপ্লিমেন্ট বাবা। কয়েক এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু অবজেক্ট না। অনেকের প্রশ্ন করি, বলো তো এখানে হিটা কি? প্রশ্ন উত্তর দেয় হচ্ছে সাবজেক্ট স্যার। তাহলে টিচারটা কি? এক লাফে উত্তর দেয় স্যার অবজেক্ট, কারণ একটা বাক্যে সাবজেক্ট আর অবজেক্টই চিনে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটা কি না, এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন? কারণ সে কে? টিচার। টিচার কে? সে। তাহলে এখানে সে কে, কমপ্লিমেন্ট কে করতেছে? টিচার। তাহলে এখানে টিচারটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। স্যার কমপ্লিমেন্টই তো বুঝলাম না। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। মাই ফাদার ইজ অনেস্ট, আমার বাবার তো আমি চিনি, কিন্তু বাবার সম্বন্ধে অতিরিক্ত তথ্য হচ্ছে অনেস্ট। তাহলে অনেস্ট কে? মাই ফাদার। মাই ফাদার কে? অনেস্ট। মনে রাখতে হবে, যদি আমরা অবজেক্ট খুঁজে পেতে চাই, অবজেক্ট পাওয়ার নিয়ম হচ্ছে কি দ্বারা এবং কাকে দ্বারা প্রশ্ন করা। ভার্বকে কি দ্বারা অথবা কাকে দ্বারা। আমি আবারও বলি, কি দ্বারা আর কি কাকে দ্বারা। কয় স্যার বুঝি নাই। যেমন আই লাভ মাই মম, আই লাভ মাই মম মানে আমি আমার মাকে ভালোবাসি। কাকে ভালোবাসি? অবজেক্ট, এটা অবজেক্ট। তারপর দুই নম্বর হচ্ছে হি হেটস পলিটিক্স, সে পলিটিক্স ঘৃণা করে। কি ঘৃণা করে? অবজেক্ট। তাহলে কি এবং কাকে দিয়ে আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটাকে বলা হয় হচ্ছে কি? হ্যাঁ, অবজেক্ট। তাহলে এখানে দেখো তো বাবা, আমরা কি কে বা কাকে দিয়ে প্রশ্ন কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি? আমরা কিন্তু পারছি না। দেখো এখানে প্রশ্ন করছি হি ইজ এ টিচার, আমি কিন্তু কি দিয়ে প্রশ্ন করতে পারতেছি না, কারণ ওই রকম কাজ করা জাতীয় ভার্ব এখানে নাই। তাহলে এখানে এই টিচারটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটাকে কি? কমপ্লিমেন্ট বলে, কমপ্লিমেন্ট। তাহলে আমরা অ্যাডজেক্টিভের পরে দেখলাম, অ্যাডভার্বের পরে দেখলাম, লিঙ্কিং ভার্বের পরে দেখলাম বাবা, তারপরে মুছে ছবি নিয়ে নাও, একটা ছবি নিয়ে নাও। এটা হচ্ছে কমপ্লিমেন্ট বাবা, এটা ভুলো না, এটা তোমাদের কাজে লাগবে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ আ সেন্টেন্স, কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট, নট সেন্টেন্স, সাবজেক্ট, কমপ্লিমেন্ট অফ এ
সাবজেক্ট। এটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে কি বলে? এই আমরা অনেক সময় কমপ্লিমেন্টারি গিফট পাই না, বিভিন্ন সাবান কিনলে শ্যাম্পু ফ্রি পাই, দিজ আর কল্ড কমপ্লিমেন্টারি গিফট। মানে আমি কিনবো সাবান কিন্তু পাচ্ছি কি? অতিরিক্ত বাড়তি কিছু। তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাড ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নাম্বার কার পরে অ্যাডজেক্টিভ বসে? 3 নাম্বার কার পরে অ্যাডজেক্টিভ বসে কে বলতে পারবে? কিছুক্ষণ আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণের মধ্যে আমরা লিখে দিয়েছিলাম কার পরে? অ্যাডভার্বের পরে তো আমরা দেখলাম, আবার লিঙ্কিং ভার্বের পরেও দেখলাম, আইএনজির কথা বলছিলাম। আইএনজি আইএনজি আইএনজি, এটা 3 নাম্বার দেই। আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভ হতে পারে। কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। কয় স্যার বুঝি নাই। হতে পারে। কয় স্যার আমি বুঝতে পারি নাই। যেমন আই স আ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। I saw a flying bird. বার্ড একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, এটা একটা রুল হইলো। আরেকটা হইলো আইএনজি, পাখিটা উড়ন্ত অবস্থা কি? উড়ন্ত। তাহলে এখানে উড়ন্ত অ্যাডজেক্টিভ, উড়ন্ত হোক, ফুটন্ত হোক, পরন্ত হোক। মাঝে মাঝে আমি এই উদাহরণটা দেই, মিস্টার অনন্ত স্মোকস বার্নিং সিগারেট, বার্নিং সিগারেট on moving train, on moving bus. অনন্ত বাবু চলন্ত গাড়িতে জ্বলন্ত সিগারেট খান, ঠিক আছে? তাহলে এই অনন্ত বাদে বাকি সব নয়তযুক্ত সবই অ্যাডজেক্টিভ। যেমন বার্নিং অ্যাডজেক্টিভ, জ্বলন্ত। তারপর মুভিং চলন্ত, রানিং যেটাকে বলে রানিং। তাহলে রানিং বলো, মুভিং বলো, বার্নিং বলো, সব অ্যাডজেক্টিভ। আবার অনন্তরে আবার অ্যাডজেক্টিভ বলা যাবে না, অনন্ত নাউন। কয় স্যার আপনি জ্বলন্তরে বললেন, অনন্ত কি দোষ করছে? অনন্ত নাম, জ্বলন্ত কারো নাম হয় না? হয়, দেখছো? জ্বলন্ত কারো নাম না, এটা অবস্থা বুঝিয়েছে। তাহলে বার্নিং এবং মুভিং এগুলো অবস্থা বোঝানোর কারণে অ্যাডজেক্টিভ, আর এটা নাম, এর জন্য নাউন। আমি কি বুঝাতে পারলাম? তাহলে আমরা অ্যাডজেক্টিভ বসানোর নিয়মও দেখে ফেললাম। নাউনটাও ক্লিয়ার, অ্যাডজেক্টিভটাও ক্লিয়ার। এখন আমরা এক পলক একটু দেখে নিব নাউন রে রুল ছাড়া দেখা চিনবো কেমনে। রুল না, আমি জানি না রুল, আমি 5টা রুল আমি জানি না। হ্যাঁ, আমি চেহারা দেখে বলতে পারবো এটা নাউন কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা দাও আমি। আচ্ছা ঠিক আছে। ডাক্তারদের লেখা যদি আমরা সব বুঝতে পারতাম না, কত ভালো হইতো না? ওকে, রক্তে ডাক্তারি বিদ্যা তো, যার কারণে এই লেখাগুলো এরকম হয়ে গেছে, বুঝছো? আচ্ছা যাক, বাই দ্য ওয়ে আমরা যেটা বলছিলাম, কি যেন বললাম? ও, ইন্ডিকেটর, এটাকে বলা হয় মার্কার। কি বলে এটাকে? এটাকে বলা হয় পার্টস অফ স্পিচ মার্কার। কি? পার্টস অফ স্পিচ, সুন্দর করে লিখি, মার্কার। এবার মনে বোঝা যায় নাউনকে কিভাবে চিনবো বাবা। 1 নাম্বার এমইএনটি, এই যে ছোট্ট একটা দাগ দিয়েছি না, এটাকে প্রিফিক্স বলে। কি বলে এটাকে? সরি, এটাকে সাফিক্স বলে। সাফিক্স, যেমন ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, শিপমেন্ট, অ্যালটমেন্ট, যত মেন্ট আছে নাউন। 2 নাম্বার বাবা সিওয়াই, যেমন সিওয়াই কি হতে পারে? যেমন অ্যাকুরেসি, সিক্রেসি, হ্যাঁ, তারপরে প্রফিসিয়েন্সি, হ্যাঁ, ডেফিসিয়েন্সি। সিওয়াই থাকলেই নাউন। এটা ওয়াই কিন্তু এটা হচ্ছে জি এর মতো দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সিওয়াই। তারপর 3 নাম্বার হচ্ছে আইটিওয়াই। আইটিওয়াই কি কি আছে এটা আবার লিখতে হবে। আইটিওয়াই, আইটিওয়াই যেমন পিউরিটি, সিউরিটি, তারপরে হচ্ছে ক্লিয়ারিটি, এগুলো সব নাউন। আচ্ছা, আমি তারপরে 4 নাম্বারটা বলতে চাই এসএইচআইপি, শিপ, হ্যাঁ, যেমন ফ্রেন্ডশিপ, কিনশিপ, হ্যাঁ, মেম্বারশিপ, এগুলো সব নাউন, তাই তো? তারপরে টিআইওএন, হ্যাঁ, টিআইওএন আছে, যেমন ইন্ট্রোডাকশন, হ্যাঁ, তারপরে কন্ডাকশন, এগুলি সব হচ্ছে নাউন। 6 নাম্বার। তারপর হচ্ছে এনইএসএস, এনইএসএস যেমন গুডনেস, ব্যাডনেস, তারপরে হচ্ছে স্যাডনেস, হ্যাপিনেস, যা আছে সব নাউন। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে এসআইউএন, হ্যাঁ, যেমন কনক্লুশন, হ্যাঁ, কনক্লুশন, ডিসিশন, এগুলো সব নাউন। 8 নাম্বার যেমন হুড, এইচডব্লিউডি, যেমন বয়হুড আছে, চাইল্ডহুড আছে, হ্যাঁ, এগুলো সব নাউন। তারপরে টিএইচ, টিএইচ কি আছে? যেমন ট্রুথ আছে, লেংথ আছে, এগুলো সব নাউন। তাহলে এগুলো নাউন, এগুলো কি নাউন। আচ্ছা, আরও আছে ইএনসি আছে, এএনসিই আছে, তারপরে 12 নাম্বার হচ্ছে কি শুধু সিই আছে, এগুলি সব কোনটা? এই 3টা। হ্যাঁ, যেমন আমরা উদাহরণ দিই, কম্পিটেন্স, কম্পিটেন্স, এক্সেলেন্স, শ্রেষ্ঠত্ব, এক্সেলেন্স।
তারপরে কম্পিটেন্স দক্ষতা, এগুলো হচ্ছে সি দিয়া নাউন। আচ্ছা, তারপরে এএনসি দিয়া, যেমন ডিপেন্ডেন্স, হ্যাঁ, ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স, এগুলো সব নাউন। তারপরে সিই দিয়া, সি দিয়া অনেক ধরনের নাউন আছে, ঠিক আছে। আমরা ধরেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই, কি বলে এটাকে, APPARANCE, ঠিক আছে, দুইভাবে ANC হয়, সিইও হয়, দুইটাই। আচ্ছা, এবার আসেন অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো বাবা। অ্যাডজেক্টিভ হচ্ছে 1 নাম্বার FUL, ABLE, IVE, ED। কি কি বলছি? FUL, FUL কোনটা? যেমন কালারফুল, বিউটিফুল, মিনিংফুল। ABLE কোনগুলো আছে? ABLE, হ্যাঁ, এইবল, হ্যাঁ, তারপরে ডিপেন্ডেবল, তারপরে রিলায়েবল, হ্যাঁ, তারপরে লায়াবল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আইভি দিয়ে কি কি আছে? হ্যাঁ, কি আছে? অ্যাক্টিভ, তারপরে এডুকেটিভ, ভেরি গুড, হ্যাঁ, খুব ভালো, এডুকেটিভ। তারপরে আর কি কি আছে? আইভি দিয়ে আর কি কি আছে? কমিউনিকেটিভ, এগুলো সব অ্যাডজেক্টিভ। ইডি দিয়ে কি আছে বাবা? এডুকেটেড, হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সপেলড, ইডি যুক্ত, অনেক আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউএস আছে না বাবা? ইউএস, যেমন কশাস, একটা শব্দ শোনো তোমরা সবাই, কশাস, সতর্ক। ফেমাস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ফেমাসের নাউন কি বাবা? ফেমাসের নাউন বলো তো, ফেমাসের নাউন কোনটা? হ্যাঁ, ফেমাস তো বিখ্যাত, তা ফেমাসের নাউন কি? হ্যাঁ, না, ফেমাসের মতোই, পপুলার বলা যাবে না। ফেমাসের নাউন হচ্ছে বাবা ফেম, ঠিক আছে। নেম মানে নাম, ফেম মানে খ্যাতি, এগুলা এগুলা ঠিক আছে। এগুলো হচ্ছে নাউন, এগুলো হচ্ছে কি? NOUN, নাউন। আর এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। FUL, ABLE, আরো আছে তো, AL, এল দিয়ে উদাহরণ দেই আমরা, এল দিয়ে কন্ডিশনাল, হ্যাঁ, তারপর আর কি আছে? হ্যাঁ, ফাংশনাল, ম্যানেজেরিয়াল, এল, হ্যাঁ, এডিশনাল, ভেরি গুড, এটা হচ্ছে এল। তারপর আর কি আছে বলেন? ILE, ILE, যেমন ফ্রেজাইল, এই শব্দটার মানে হচ্ছে ভঙ্গুর, কাছের জিনিসের মধ্যে লেখা থাকে ফ্রেজাইল, হ্যান্ডেল উইথ কেয়ার, হ্যাঁ, সাবধানে নাড়াচাড়া করুন, কাছের জিনিস ভেঙে যাবে, ফ্রেজাইল, ILE। লেভাইল, সংবেদনশীল, LIVLE, লেভাইল শব্দের মানে হচ্ছে কি? সংবেদন। কেউ কেউ আছে হিট সংবেদনশীল, যেমন আমি গরম সহ্য করতে পারি না, আমি হিট লেভাইল, ঠিক আছে। তারপর অনেক আছে কোল্ড লেভাইল, মানে ঠান্ডা সহ্য করতে পারে না, হ্যাঁ, এগুলো হচ্ছে লেভাইল, LIBILE। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ALILE, ঠিক আছে কথাটা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের কি? মার্কার। আমরা এখন দেখবো ভার্বের মার্কার। ভার্বের, এই যে এই সাইডে লিখে দেই, ভার্বের মার্কার মাত্র 4টা। কয়টা? 4টা। 1 নম্বর পাবো FY, উদাহরণ দেই, ভেরিফাই, সিম্পলিফাই, এক্সাম্পলিফাই, হ্যাঁ, এগুলো হচ্ছে কি? গ্লোরিফাই, এগুলো হচ্ছে সব ভার্ব। 2 নাম্বার কি বাবা? 2 নাম্বার হচ্ছে ATE, ATE, যেমন কমিউনিকেট, ঠিক আছে। তারপরে ভ্যারিয়েট, ভ্যারিয়েট। তারপরে আমরা যদি বলি আর কি আছে ভার্ব? IZE অথবা ISE, যেমন ক্যাটেগরাইজ, ক্যাটাগরিতে ভাগ করা, ক্যাটেগরাইজ। সিনথেসাইজ, সিনথেসিস করা, সিনথেসিস, কোনো কিছু থেকে সংশ্লেষণ করা, গাঁদা ফুল থেকে নির্যাস নিয়ে আসা, সিনথেসাইজ। এই যে ISE, IZD, FI, এগুলা কি? ভার্ব। আরো আছে বাবা, আগে EN, পরে EN। কয় স্যার বুঝি নাই, এটা একটু ক্লিয়ার করে দেন। আগে EN মানে বাবা এনলিস্ট ছিল, লিস্ট হলো এনলিস্ট, ছিল কারেজ, হয়ে গেল এনকারেজ, ছিল শিওর, এনশিওর। তাহলে এই এন যোগ করার কারণে এগুলা ভার্ব হয়ে গেল। কি হয়ে গেল? নেগেটিভ হয় নাই মা। EN দিয়ে কখনো নেগেটিভ করা যায় না, UN দিয়ে নেগেটিভ করা যায়, EN দিয়ে ভার্ব করা যায়। ওরা অর্থের কোনো চেঞ্জ মানে পার্টস অফ স্পিচের কোনো চেঞ্জ করে না, EN আগে বসে পার্টস অফ স্পিচের কোনো চেঞ্জ করে না, শুধুমাত্র নাউন্ডারে ভার্ব করে চেঞ্জ। এটা পার্টস অফ স্পিচের চেঞ্জ, কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করে না। বিপরীত অর্থ প্রকাশ করে হচ্ছে UN। কি প্রকাশ করে? UN। যেমন আমরা ছিল হ্যাপি, আনহ্যাপি, ক্লিয়ার, আনক্লিয়ার। তাহলে আমরা দেখলাম ভার্বের জন্য, ও ভার্বের পরেরটা তো তোমরা কেউ জিজ্ঞাসা করলা না স্যার, আগে না বসাইলেন, পরে একটু বসায় দেন। আপনারা তো এখানে কারেজের আগে EN দিলেন, শিওরের আগে ইন দিলেন, তারপর লিস্টের আগে কি দিলেন? EN।
কিন্তু পরে তো কোনো কিছু বসায় দেখাইলেন না, ইয়েন তো আপনি বলছেন পরেও নাকি বসে, এই যে এটাই পরে বসে আর এটা আগে বসে, আগেরটা দেখাইলেন পরেরটা কে দেখাইবো? যেমন আমরা একটা উদাহরণ দিই, SHARP, শার্প, তীক্ষ্ণ, শার্পেন। THICK, থিক, ঘন, থিকেন, ঘন করা। ডার্ক, অন্ধকার, ডার্কেন। ব্ল্যাক, কালো, ব্ল্যাকেন। ইয়েন দিয়ে কি ভার্ব হয় না হয় না? তাহলে আগে দিয়েও হয়। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? এখন লাস্ট ওয়ান, অ্যাডভার্ব চিনবো কেমনে? এলওয়াই দেখে। কি দেখে? এলওয়াই, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই। হ্যাঁ, ব্রোকেনটা বাবা অ্যাডজেক্টিভ, মনে রাখবা। অ্যাডজেক্টিভ আরেকটা জিনিস হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, দয়া করে একটু লেখা নিও। ভার্বের 3 নাম্বার ফর্মকে সবসময় অ্যাডজেক্টিভ বলে, ভার্বের 3 নাম্বার ফর্মকে সবসময় অ্যাডজেক্টিভ বলে, ভার্বের 3 নাম্বার ফর্মকে সবসময়, যেমন স্পোকেন, স্পোকেন ইংলিশ, স্পোকেন অ্যাডজেক্টিভ, ব্রোকেন, হ্যাঁ ব্রোকেন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হ্যাঁ, ব্রোকেন হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা মুছে দিব। হ্যাঁ, আমরা ছবি হয়েছে তো না? ওকে, আমরা ওটা লিখেছি ভার্বের 3 নাম্বার ফর্মকে অ্যাডজেক্টিভ বলে। এবার অ্যাডভার্ব চিনবো কেমনে বাবা? অ্যাডভার্ব, এটা খুব মজার। অ্যাডভার্ব চিনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব। স্যার পরীক্ষা করুন কেমনে? পরীক্ষা খুব সহজ, অ্যাডভার্ব মাইনাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। বুঝি নাই স্যার, খুব না বোঝাটাই স্বাভাবিক। যেমন আমরা যদি বলি বিউটিফুলি, এলওয়াই ডিলিট করি, মাইনাস করি এলওয়াই, এটা অ্যাডজেক্টিভ। তাইলে আমি অবশ্যই বিউটিফুল্লিকে অ্যাডভার্ব বলবো। আমরা যখন অ্যাডভার্ব থেকে এলওয়াই মাইনাস করব এবং যখন আমরা অ্যাডজেক্টিভ পাবো তখন এটাকে বলবো কি? ওই এলওয়াই যুক্ত শব্দটাকে বলবো অ্যাডভার্ব। মজার ব্যাপার হচ্ছে সব এলওয়াই কিন্তু অ্যাডভার্ব নয়। যেমন ছোট্ট উদাহরণ দেয়, FRIEND এলওয়াই মাইনাস এলওয়াই FRIEND, এটা নাউন। হ্যাঁ, ফ্রেন্ডটা কি? ফ্রেন্ড কি কোনো দোষগুণ? নাম, ফ্রেন্ড মানে নাম, তাহলে তো নাউন। তাহলে আমি ফ্রেন্ডলির এলওয়াই বাদ দিয়ে দিলাম, কি কি পাইলাম আমি? নাউন। কো স্যার তো বলছে যে না, এলওয়াই বাদ দিলে অ্যাডজেক্টিভ পাইতে হইব। নাউন পাইলে এটারে আমি অ্যাডভার্ব বলতে পারবো না। তাহলে ফ্রেন্ডলি কখনো অ্যাডভার্ব নয়, ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ। স্যার এলওয়াই আছে, আপনি না বললেন এলওয়াই থাকলে এই অ্যাডভার্ব হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কার সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, নাউনের সাথে নয়। নাউনের সাথে ভার্বের সাথে এলওয়াই থাকলে কখনো এটাকে অ্যাডভার্ব বলা যাবে না। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে আমরা অ্যাডভার্ব বলবো। ছোট্ট আরেকটা উদাহরণ দেই, LOVELY, লাভলি। তাহলে আমরা এলওয়াইটা বাদ দিয়ে দেই, লাভ একই সাথে নাউন, একই সাথে ভার্ব। সবাই কি জানি? একই সাথে লাভ বলে আবার একই সাথে নাউন, আবার একই সাথে ভার্ব। ছোট্ট উদাহরণ দেয়, লাভ ইউ, এটা ভার্ব, বাট লাভ ইজ পাওয়ারফুল, এটা নাউন। তাহলে একই শব্দ কি? নাউন একই সাথে ভার্ব হইতে পারে কিনা? তাহলে লাভলির এলওয়াই কাটলাম, হইলো ভার্ব আর হইলো নাউন, অ্যাডজেক্টিভ তো হয় নাই বাবা। তাহলে লাভলিটাকে আমি কখনো অ্যাডভার্ব বলতে পারবো না, এটা অ্যাডজেক্টিভ। কে বুঝছেন? আমাকে একটু বুঝাই দিতে হবে এখন। এটা অ্যাডজেক্টিভ, লাভলিটা কি বলেন? কেন অ্যাডভার্ব না কেন? কারণ এলওয়াই সরাইলে অ্যাডজেক্টিভ হয় না। বলেন, লাভলিটা কেন অ্যাডভার্ব নয়? কারণ এলওয়াই সরাইলে আমরা অ্যাডজেক্টিভ পাই না, এর জন্য অ্যাডভার্ব না। আর লাভলি দোষগুণ বুঝাইছে, সুন্দর দোষগুণ বুঝাইছে, তাহলে কি আমরা বুঝবো? অ্যাডভার্ব কি বোঝা গেল? এটা ছাড়াও কিছু দুষ্ট অ্যাডভার্ব আছে, এগুলো একটু লিস্টটা নিয়ে নেই, কারা অ্যাডভার্ব হিসাবে আপনাকে পরীক্ষার ইয়েতে আচ্ছা যতটুকু আছে ততটুকু তোলো। হ্যাঁ, ওইটাই ভালো। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি বাবা বলতো? অ্যাডভার্বের আরো কিছু জিনিস আছে, এটা আমরা দেখবো। 1 নাম্বার, নাও, দেন, yesterday, daily, so, very, great, too, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এগুলো পরীক্ষার সময় আসতে পারে 2-1টা। তাহলে আমরা পার্টস অফ স্পিচের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছি, ঠিক আছে? যে এগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলা ভর্তি পরীক্ষায় আপনাদেরকে জ্বালাবে, এগুলোই আসবে, ভেরি সিম্পল।
সবচেয়ে মজার আরেকটা জিনিস আসে যেটা আমরা পারি না। আমরা তো নাউনের অনেক কঠিন কঠিন জিনিস শিখলাম, আমরা যাই ভুল করি কি জানেন? আমরা নাউনের যে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এই যে 4টার মধ্যে প্রপার আর কমনে প্যাচ লাগাই ফেলাই। স্যার কি প্যাচ লাগাই? দেখি কি প্যাচ লাগাই। ওকে, আমরা একটু দেখে নেই। দেখেন, নাউন রে আমরা যদি ভাগ করি, কয়টা ভাগে ভাগ করব? 2টা। একটা হচ্ছে কনক্রিট, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট, যেটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না। হ্যাঁ, আপনাদের আমি যে কয়টা জিনিস দিছি না, ওই যে চীনা রূপাই, TH, ITY, সব অ্যাবস্ট্রাক্ট, সব। তাহলে আমরা কনক্রিট, স্যার কনক্রিট এটা কি করব? কনক্রিট 4 ধরনের মা। কয় ধরনের? 1 নাম্বার হচ্ছে প্রপার, 2 নাম্বার হচ্ছে কমন, 3 নাম্বার হচ্ছে কালেকটিভ, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো MATERIAL। বাবা, প্রপার নাউন একটা স্পেসিফিক মানুষের নাম, যেমন একজনের নাম হচ্ছে মাসুম। আপনার নাম কি? লিজু, খাদিজা। আপনার নাম? মুন। তাহলে এরা হচ্ছে সবাই কি? প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি এই মেয়ে আসো এখানে, এই মেয়ে তুমি আসো, মেয়ে কমন নাউন। আমি সবারে ডাকুম আসবো, কিন্তু এরা মেয়ে করে ডাকলে আসবে না। মেয়েদের একটা কমন নাউন আছে, ছেলেদেরও তেমন একটা কমন নাউন আছে, কিন্তু এরে আমি আপনাদের সবার এক নামে ডাকতে পারি। এই ছাত্র এখানে আসো তো, এক নামে ডাকতে পারি। এই মানুষ এখানে আসো, এটা প্রপার না, কমন নাউন। এটা কি? কমন নাউন। ঠিক আছে, কমন নাউন, অবশ্যই কমন নাউন। হ্যাঁ, স্টুডেন্টটা কি? কমন নাউন। স্টুডেন্টটা কি? কমন নাউন। আচ্ছা, তাহলে কমন নাউন হচ্ছে জাতিকে বোঝায়। কমন নাউন কাকে বোঝায়? জাতিকে। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি ছাত্র, আমরা বলতে পারি ফর এক্সাম্পল পাখি। হ্যাঁ, আমরা কিন্তু অনেক রকম হইতে পারে। আমরা পিজনের কথা বলতে পারি, আমরা ফর এক্সাম্পল কি বলে কিংফিশারের কথা বলতে পারি, বিভিন্ন ধরনের আছে না। কিন্তু আমরা যদি বার্ড বলি, সবাইরে বুঝাইব নাকি? এটা পিককেও বুঝাবে, আবার ক্রোকেও বুঝাবে, বুঝাবে কিনা? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এটা কমন নাম, কমন নাউন, কমন নাম। আর প্রপার নাউন স্পেসিফিক, যে নামে আপনিই আসবেন, অন্য কেউ না। হ্যাঁ, সুনির্দিষ্ট। কালেকটিভ নাউন এক শ্রেণীর সবাইকে বোঝাবে। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা কালেকটিভ নাউন শিখে রাখেন, এগুলো আপনাকে কাজে দিবে। 1 নম্বর হচ্ছে বাবা টিম, স্কুল। স্কুল মানে মাছের জাক। স্কুল মানে কি? মাছের জাক। গ্যাং জানেন? গ্যাং, দুষ্টদের দল, ডাকাতদের দল। ঠিক আছে, গ্যাং। তারপরে টিমের পরে, গ্যাংয়ের পরে আর কি আছে? FLEET, ফ্লিট, রণতরী, রণতরী। ঠিক আছে, তাহলে ফ্লিট আছে, গ্যাং আছে, টিম আছে, স্কুল আছে। বাঞ্চ, নাম শুনছেন আপনারা? বাঞ্চ, বাঞ্চ হচ্ছে ছড়া, ছড়া, চাবির ছড়া, এটাকে বাঞ্চ বলা হয়। আবার আঙ্গুর ফলের ছড়াকেও বলা হয় বাঞ্চ। তাহলে এটা হচ্ছে বাঞ্চ, গ্যাং, ফ্লিট, স্কুল অ্যান্ড টিম। দিস অল আর কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউনকে বাবা গণনা করা যায় না, ওজন করা যায়। যেমন সুগার, হ্যাঁ, তারপর হচ্ছে রাইস, হ্যাঁ, ওয়াটার। These all are the material noun because it cannot be counted, rather it can be weighed. না, এটাকে গণনা করা যায় কিন্তু কি করা যায় না? হ্যাঁ, ওজন করা যায় না। ঠিক আছে কথাটা? ওকে, আমরা কি মুছে দিব? হ্যাঁ, ছবিটা, হ্যাঁ ছবি রেখে দেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম পার্টস অফ স্পিচের ডিটেইল। ঠিক আছে, অ্যাডজেক্টিভ দেখলাম, ভার্ব দেখলাম, অ্যাডভার্ব দেখলাম, নাউন দেখলাম। মজার ব্যাপার এই 4টা 5টা থেকেই পরীক্ষায় আসে বেশি। ঠিক আছে, আর একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কনজাংশন। কি? কনজাংশন। আমরা একটু কনজাংশনটা দেখে নিব, কারণ কনজাংশনটা মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়। আচ্ছা, কনজাংশনটা একটু দেখি। CUN, JUN, CTIUN। কনজাংশন আবার 3 ধরনের বাবা। কয় ধরনের? 3। একটাকে বলা হয় কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং। 2 নাম্বার হচ্ছে সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং। 3 নাম্বার হচ্ছে কোরিলেটিভ, কোরিলেটিভ, কোরিলেটিভ। বাবা, কোঅর্ডিনেটিং হচ্ছে এন্ড অর বাট, এন্ড অর বাট। সাবঅর্ডিনেটিং হচ্ছে সিন্স অ্যাজ, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব। সিন্স অ্যাজ, তারপরে বিকজ, না, সিন্স অ্যাজ, বিকজ। তারপরে হচ্ছে দো, ইফ, ইফ, অলদো, অলদো।
দিস অল আর দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর জোড়ায় জোড়ায় যা আছে সব কোরিলেটিভ, যেমন নট অনলি, ডট 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 ডট, বাট অলসো, সো ডট 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 দ্যাট। হ্যাঁ ছিল, হ্যাঁ ছিল, কিন্তু এগুলো আমরা মনে রাখবো যেগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এগুলো কি রিলেটিভ? কোরিলেটিভ। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আইটেম যেটা থেকে আপনি অবশ্যই 2টা কোশ্চেন পাবেন সেটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আইটেম নাম্বার 2 আর্টিকেল। জি, তাহলে আইটেম নাম্বার কি দেখবো আমরা এখন? 2। এখান থেকে কোশ্চেন হবে আর্টিকেল। এটাকে বাংলায় বলে পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে, তাহলে আর্টিকেল বাবা আমরা জানি 2 ধরনের, একটাকে বলা হয় ডেফিনেট আর্টিকেল আর একটা বলা ইনডেফিনেট আর্টিকেল। না, এই সংজ্ঞা বইরা লাভ নাই, আমার ইউজ জানতে হবে। আমরা কিছু পিকুলিয়ার ইউজ এখন আপনাদেরকে শেখাবো, পিকুলিয়ার ইউজ। ঠিক আছে, 1 নাম্বার, বুঝতেছেন না ঘুম পাচ্ছে? 1 নাম্বার দেখবো হচ্ছে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, তো ইউর উচ্চারণ যদি আমরা কি এর মতো করি? ইউর মতো করি না, ইয়াহ ও ইউ ইয়া। হ্যাঁ, তো এখানে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মিস্টার টেমস ইজ আ ইউরোপিয়ান। ইউরোপিয়ান, ইউর মতো উচ্চারণ হয়েছে, এ হয়েছে। তারপরে হচ্ছে মাই ফাদার ইজ অ্যান অনারেবল পারসন। এটা সরয়ের মতো উচ্চারণ হওয়ার কারণে অ্যান হয়েছে। 4 নাম্বার, হি হ্যাজ অ্যান এয়ার, নট হেয়ার, ইট ইজ এয়ার, উত্তরাধিকারী। ঠিক আছে, ইট ইজ এয়ার নট হিয়ার, ইট ইজ এয়ার, উত্তরাধিকারী, অ্যান হয়েছে। কি হয়েছে? অ্যান। তারপরে হচ্ছে আই হ্যাভ ওয়ার্কড ফর অ্যান আওয়ার, সরায়ের মতো, আওয়ার নট হাওয়ার। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, হি ইজ অ্যান অনারেবল পারসন। হি ইজ অ্যান অনারেবল পারসন। এখানেও কিন্তু এইচ এর উচ্চারণটা হয় নাই, এটা হয়েছে কি হয়ের মতো। তাহলে আমরা এখানে কি দেখবো? হি ইজ অ্যান অনারেবল পারসন, এটা অয়ের মতো হওয়ার কারণে আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। কথা ক্লিয়ার? আমরা অন ব্যবহার করব। তাহলে এখানে ইউর মতো উচ্চারণ হওয়ার আগে এ, ইউর মতো উচ্চারণ হওয়ার আগে এ, আর হচ্ছে কি অয়ের মতো উচ্চারণ হওয়ার আগে অ্যান হয়েছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন এই উদাহরণটা গতবার একাধিকবার পরীক্ষায় আসছে, আমি একটু লিখে দেই। একাধিকবার আসছে কোনটা? আই ফাউন্ড এ 1 টাকা নোট। হ্যাঁ, এই যে এ হয়েছে ওয়ার মতো উচ্চারণ হওয়ার কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে হি ইজ এ ওয়ান আইড ম্যান, এক চোখের লোক। তাহলে এ হয়েছে। ঠিক আছে, তার মানে হ্যাঁ, ওয়ানের আগে আমরা এ ব্যবহার করব। কথা ক্লিয়ার? তাহলে আমরা ওয়ার আগে আমরা এ ব্যবহার করব। ওর কোনো তোমার মনে ঘুম পাচ্ছে না খুব? হ্যাঁ, হ্যাঁ, এটা চোখে পানি দিয়ে আসো, সুবিধা হবে, কষ্ট হচ্ছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে এইটা। এবং দিয়ের ক্ষেত্রে আমরা যে রুলগুলা দেখব, যেমন সবাই একটু খেয়াল করি, এটা 8 নাম্বার মনে হয় ছিল ওখানে। হি গেভ মি 1.5 আপেল। মানে কি 1.5? দেড়টা। তাহলে 1.5, ঠিক আছে, 1.5। আচ্ছা, 9 নাম্বার, এই উদাহরণটা অনেকে পারে না। না, হি বট এ ইউ মানে কি? ইউ মানে কি কে বলতে পারবে? ইউই না, কিন্তু এটা ইউ। র্যাম হলো পুরুষ ভেড়া,
পুরুষ ভেড়া, আর ইউ হইল বেড়ার বউ, ভেরি। ঠিক আছে, এটার উচ্চারণটা ইউর মতো হওয়ার কারণে এ বসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 10 নাম্বারটা হচ্ছে হি হিট মি অন দ্য হেড, এখানে দি ব্যবহৃত হয়েছে। দ্য কালার অফ মাই শার্ট ইজ রেড, এখানে দি প্লাস নাউন প্লাস অফ, নাউন আর অফ একসাথে থাকার কারণে তার আগে কি ব্যবহার করা হয়েছে? দি। আমি আবারও বলি, আচ্ছা একটা জিনিস আমি একটা প্রশ্ন করি, এমনি জাস্ট এটা ভর্তি পরীক্ষার জন্য না, আমরা অনেক সময় উচ্চারণ করি দ্য, আবার অনেক সময় উচ্চারণ করি দি, এটা রহস্যটা কি? না এমনে না মা, দেখো আমি ছোট্ট একটা উদাহরণ দেখাই, যেমন দ্য বয়, কারেক্ট, কারণ এই বিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, কি সাউন্ড? কনসোনেন্ট, এর জন্য আমরা এই টিএইচ এর উচ্চারণটা কি বললাম? দ্য 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 বয়। কিন্তু যদি এটা এরকম হতো তখন হতো দি অ্যান্ড, দি অ্যান্ড। কোন ভাওয়েলের মতো উচ্চারণ যদি শব্দের শুরুতে হয় তার আগে আমরা ব্যবহার করি, যদি দি থাকে এটার উচ্চারণ করি দি, আর যদি কনসোনেন্টের মতো সাউন্ড হয় তখন আমরা উচ্চারণ করি হচ্ছে দ্য। তাহলে দ্য অ্যান্ড দি, এটার মধ্যে ম্যাজিকটা কি? শব্দের শুরুর উচ্চারণ, শব্দের শুরুর উচ্চারণটা কনসোনেন্টের মতো হলে তার আগে আমরা উচ্চারণ করি হচ্ছে দ্য, আর শব্দের শুরুর উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে উচ্চারণ করি হচ্ছে দি। তাহলে আমরা এখন কি বলবো? এটা কি বলবো? এটা দি এন্ড, দা এন্ড না, কি? দি এন্ড, দি এন্ড। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো, এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এটা ইম্পর্টেন্ট, সরি। ওকে, সো আমরা এটা মুছে দিলাম। এখন আমি তোমাদেরকে 10টা করতে দিব আর্টিকেল, সবাই খাতা নাও। একটু দেখি 1 নাম্বারটা কি বলা হয়েছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 1 না, এখানে আমরা মনে রাখবো মাস্টের আগে এ ব্যবহার করতে হয় আর মোস্টের আগে দি ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? মাস্টের আগে এ আর মোস্টের আগে দি, এই রুলটা আমরা ভুলবো না। ঠিক আছে, মাস্টার, হ্যাঁ একটু লিখে নেন, মাস্টের আগে এ, মোস্টের আগে দি। তাহলে মাস্টের আগে এ, মোস্টের আগে দি। এডুকেশন ইজ এ মাস্ট ইন আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনে শিক্ষাটা মানে অত্যাবশ্যকীয়, এটা না হলেই হবে না। এডুকেশন, এডুকেশন ইজ আ মাস্ট ইন আওয়ার লাইফ। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি আমরা মোস্ট ব্যবহার করতাম, মোস্ট বিউটিফুল, মোস্ট কেয়ারফুল, তখন আমরা দি ব্যবহার করতাম, দা ব্যবহার করতাম। আচ্ছা, এখানে যত তত বোঝানোর সময় আমরা দি অথবা দা ব্যবহার করি। দ্য সুনার দ্য বেটার, যত শীঘ্র তত ভালো, যত শীঘ্র তত ভালো, তত মঙ্গল, যত শীঘ্র তত মঙ্গল। দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার। তাহলে যত তত বুঝাইতে আমরা দি ব্যবহার করি, কি ব্যবহার করি? হ্যাঁ, তারপরে হিজ ফাদার ইজ অ্যান, এফআরসিএস, এই যে এটার আগে একটা এর মতো উচ্চারণ আছে না, বাউল সাউন্ড আছে, এর জন্য আমরা কি ব্যবহার করব? হিজ ফাদার ইজ অ্যান এফআরসিএস। এইটা কি হবে দেখি 4 নাম্বারটা সবাই। হ্যাঁ, দ্য মাদার রোজ ইন হার, এই কথাটার মানে হচ্ছে তার মাঝে মেয়েলি ভাবটা জেগে উঠেছিল, মাতৃত্ব বোধ জেগে উঠেছিল। এটা হচ্ছে মাতৃত্ব, এটা মা না, কিন্তু এটা কি? মাতৃত্ব। ঠিক আছে কথাটা, তার মাঝে মাতৃত্ব বোধ জেগে উঠেছিল। দ্য মাদার রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ব বোধ জেগে উঠেছিল, মা না। ক্লিয়ার কথাটা? ওকে, আচ্ছা। ড্যাশ বয় কেম হিয়ার ইয়েস্টারডে ওয়াজ অনেস্ট, তাহলে দ্য বয়, ঠিক আছে, দ্য বয় কেম হিয়ার ইয়েস্টারডে ওয়াজ অনেস্ট। ক্লিয়ার? The boy came here yesterday was honest. Dash honest or happy, an honest না, এটা হবে the honest are happy। কেন জানো? কারণ এখানে এই an honest দিব না, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে তার আগে আমরা এ বা এন ব্যবহার করি, কিন্তু এখানে তো অ্যাডজেক্টিভের পরে নাউন নাই, তাহলে এই অ্যাডজেক্টিভটা দিয়ে একদম সতের গোষ্ঠী সুদ্ধা বুঝাইছে, মানে অনেক সৎদের কথা বোঝানো হয়েছে। তার মানে সতেরাই সুখী, একজন সৎ না। দি ব্যবহার করা হলে এটা পুরা জাতিকে নির্দেশ করে। তাহলে এখানে এই যেমন আমরা অনেক সময় বলি না, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না। তাহলে এখানে একজন ধনী না, ধনীরা। আচ্ছা, তারপরে দ্য পায়াস আর হ্যাপি, দ্য পায়াস আর হ্যাপি, ধার্মিকেরা সুখী। ঠিক আছে, ধার্মিকেরা সুখী। এখানে কি একজন ধার্মিক না অনেক ধার্মিক?
অনেক ধার্মিক, তাহলে উত্তরটা হবে দ্য পায়াস আর হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে এখানে পায়াস একজন বুঝায় নাই, রিচও একজন বুঝায় নাই, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু যখন কোনো অ্যাডজেক্টিভের আগে আমরা দি ব্যবহার করব, ওই অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ থাকবে না, এটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। প্লুরাল কমন নাউন, অনেক মানুষ বোঝানো হবে তখন, যেমন দ্য পোর একজন না, পুরা গরিবের জাতকে নির্দেশ করা হয়েছে। দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি, হ্যাঁ সরি, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করে ভোগার জন্য, দ্য পোর আর বর্ন টু সাফার, ঠিক আছে। তাহলে এখানে আমরা পোর বলতে কিন্তু একজন গরিবকে বোঝানো হয় না, এটা হচ্ছে গরিব, হ্যাঁ, নেশনটাকে বোঝানো হয়েছে। চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার নিজের মধ্যে পশুত্বটা, এখানে পশু না, হ্যাঁ এটা বেস্ট না, এটা বিস্ট, পশু, পশু পশু, বিস্ট, বিস্ট নট বেস্ট, ইট ইজ বিস্ট, ঠিক আছে কথাটা, বিস্ট, বিস্ট মানে হচ্ছে কি, হ্যাঁ বিস্ট, পশু। হি গট দ্য থার্ড প্রাইজ, মনে রাখতে হবে ক্রমবাচক সংখ্যার আগে দি ব্যবহার করতে হয়, ক্রমবাচক সংখ্যা। এফ ইউ এ লিটল, হ্যাঁ এফ ইউ এ লিটল মানে হচ্ছে সামান্য কিছু, সামান্য অল্প। আচ্ছা তারপর কয়েকজন, ইউ আর আ নজরুল আই সি, ওই রকম একজন বুঝাতে কোনো নামের আগে আমরা আর্টিকেল এ কে ব্যবহার করতে পারি, ইউ আর এ, আরে তুমি তো নজরুল হয়ে গেছো, হ্যাঁ ইউ আর এ নজরুল আই সি, ঠিক আছে কথাটা, আর একটু বাড়তে হবে।